প্রোস্টেট বড় হলে আমরা কি করব? এ নিয়ে যারা একটু মধ্যবয়সী বা বয়স্ক পুরুষ মানুষ তাদের চিন্তার কোনো অন্ত নেই। সে বিষয়টি ক্লিয়ার করতেই আজকে কথা বলছি ডক্টর রোকসানা আফরোজ। এখন যে কথাটি সবসময় আমাদের শুনতে হয় যখন আমরা রোগী দেখি, সেটি সরকারি হাসপাতালেই হোক বা প্রাইভেট হাসপাতালেই হোক, যে ম্যাডাম আমার প্রোস্টেট বড় হয়ে গেছে। এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ওনারা আমাদের কাছে আসেন যে প্রোস্টেট বড় হয়ে গেছে, এটি একটি অনেক বড় রোগ এবং না জানি এখন কি করতে হবে। অনেক সময় এমনও হয় যে উনি হয়তো কোনো উপসর্গ নেই, অন্য রোগের কারণে আলট্রাসোনোগ্রাম করেছেন, যেহেতু আলট্রাসোনোগ্রাম আজকাল অ্যাভেইলেবল, যে কারণে পরীক্ষা করে রিপোর্ট এসছে প্রোস্টেট বড়। ওই চিকিৎসকও হয়তো রেফার করেছেন যে আপনি একজন ইউরোলজিস্টকে দেখিয়ে ফেলেন, কারণ আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে। এখন আসি যে প্রোস্টেট বড় হওয়া মানেই কি রোগ? জনমনে যে সাধারণ প্রশ্নটি থাকে, যে বিষয়টি ক্লিয়ার করতে চাই আজকে, যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট গ্ল্যান্ড বাড়বে, এটি কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। 40 বছর বয়সের পরে প্রোস্টেট বড় হবে, এটি নর্মাল পরিবর্তন। প্রোস্টেট বড় হওয়া মানেই কিন্তু রোগ নয়। কারণ বয়সের সঙ্গে সঙ্গে যেমন আপনার চুল পাকতে শুরু করবে, যেমন আপনার চামড়া কুঁচকে যাবে, তেমনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার প্রোস্টেট বড় হতে থাকবে। এগুলো নর্মাল পরিবর্তন। তাই 40 ঊর্ধ্ব পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট কিন্তু বড় থাকতে পারে, সেটি কিন্তু রোগ নয়। এখন তাহলে কখন রোগ? প্রোস্টেট বড় হলেই কি আমরা সবসময় এটাকে রোগ হিসেবে নেব না? তাহলে কখন নেব? যদি প্রোস্টেট বড় হয়ে কোনো প্রস্রাবজনিত সমস্যা তৈরি করে তবেই সেটি রোগ। সেগুলো কি কি? যেমন আপনার প্রস্রাব ঘন ঘন হওয়া, প্রস্রাব করতে অনেক চাপ দিতে প্রয়োজন পড়া, প্রস্রাব করার সময় মনে হওয়া যে কমপ্লিট হয়নি, একবার প্রস্রাব শুরু করলে একবারে কমপ্লিট করতে না পারা, থেমে যাওয়া আবার হওয়া, থেমে যাওয়া আবার হওয়া। অনেক সময় অনেকের এরকম হয় যে এত আর্জেন্সি হয়ে যায় যে চাপ লাগলেই সঙ্গে সঙ্গে যেতে হয়, আটকাতে পারেন না, একটু দেরিতে গেলে লিক হয়ে যায়, কাপড় ভিজে যায়, যে বসার সঙ্গে সঙ্গে প্রস্রাব শুরু হয় না, অনেক সময় যে শুরু করতে দেরি হয়। কারো কারো ক্ষেত্রে এমনও হয় যে প্রস্রাব আটকে পর্যন্ত যায়। এছাড়া কিছু জটিলতা নিয়েও অনেক রোগী আসে, যেমন অনেকের দীর্ঘদিন এই রোগ সমস্যাগুলো থাকতে থাকতে আরও কিছু জটিলতা তৈরি করতে পারে। তাহলে প্রোস্টেট বড় হয়ে যদি যে সমস্ত উপসর্গের কথা বললাম এগুলো তৈরি করে, এমনও কিছু রোগী আছে যারা বলেন যে আমি রাতে একাধিকবার ঘুম থেকে উঠি প্রস্রাব করবার জন্য, 4 বার 5 বার বা অনেকে 2-3 বার। রাতে ঘুমানোর পরে সকালে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত ঘুম ভেঙে একবারও প্রস্রাব করতে যাওয়াটা নর্মাল নয়। তাই এই সকল উপসর্গ থাকলে তখনই কেবল সেটিকে আমরা রোগের পর্যায়ে নেব। এখন আসি, তাহলে প্রোস্টেট বড় হলেই কি আমরা ঔষধ দেব বা সঙ্গে সঙ্গে কি ওষুধ লাগবে? আজকাল জিপি প্র্যাকটিশনার থেকে শুরু করে পল্লী চিকিৎসক এমন কেউ নেই যে প্রোস্টেট বড় হলে কোনো উপসর্গ থাকুক বা না থাকুক একটি ঔষধ লিখেন না, এরকম পাওয়া যায় না, খুব বিরল। প্রোস্টেট বড়, রোগী কিছু বলেছে বা প্রস্রাবজনিত যে কোনো সমস্যা বলেছে, সেটা যে রোগী হোক, জেনে বুঝে না বুঝে সবাই কমন ওষুধ প্রেসক্রাইব করে, খান ইউরোম্যাক্স, খাবেন ইউরোম্যাক্স ডি অথবা প্রোস্টাসিন ডি। এগুলো একই টাইপের ওষুধ, শুধু কোম্পানির কারণে নামের পরিবর্তন। কিন্তু তারা জানেও না যে কখন আমরা ইউরোম্যাক্স বা আলফা ব্লকার দিব বা ইউরোম্যাক্স ডি আমরা কাদেরকে দিব। ইউরোম্যাক্স ডি দিলে যে সাইড ইফেক্ট আছে, এটি যে এখানে যে ডুটাস্টেরয়েড আছে তার যে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, এছাড়া আরও কিছু হয়, যেমন ড্রাই ইজাকুলেশন হয়, অনেক সময় আরও প্রবলেম কিছু হয়, সেগুলো কিন্তু ব্যাখ্যা ছাড়াই, কোনো রকম ইন্ডিকেশন ছাড়াই, সঠিক কারণ না জেনেই সেখানে ইউরোম্যাক্স ডি যত্রতত্র ব্যবহার করা হচ্ছে। পরিণামে রোগীরা আসছে আমাদের কাছে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে বা অন্য সমস্যা নিয়ে। এখন আসি, তাহলে চিকিৎসা কি? আমরা সাধারণত এগুলো পরীক্ষা নিরীক্ষা করি, ইউরোফ্লোমেট্রি করে গতি দেখি, আইপিএসএস স্কোর আছে, স্কোরিং করে ক্যাটাগরি করি যে মাইল্ড, মডারেট, সিভিয়ার। যাদের হালকা উপসর্গ থাকে তাদেরকে কিছু উপদেশ দেওয়া হয়, যেমন আপনি পরিমিত পানি পান করুন, চা কফিটা পান করা বিরত রাখুন, বা আরও কিছু উপদেশ দিই যার মাধ্যমে উনি ভালো থাকেন। এরপরে আসি পরের গ্রুপকে, যাদের মডারেট টু সিভিয়ার সিমটম থাকে তাদেরকে আমরা কিন্তু ঔষধ দিই। এখন ঔষধ দেওয়ার ক্ষেত্রে একজন ইউরোলজিস্ট নির্ধারণ করবেন যে কাকে আমি ইউরোম্যাক্স দিব, কাকে দেব না, উনি ইন্ডিকেশন অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে আসি, তাহলে কি সবার ওষুধে ভালো হবে? আমরা ম্যাক্সিমাম ট্রাই করি ওষুধেই যেন উনি ভালো থাকেন। এরপরেও যদি ওষুধে ভালো না থাকেন তখন কিন্তু অপারেশনে যাওয়া হয়। তাহলে অপারেশন কখন করা হয়? প্রোস্টেট বড় হবার কারণে যদি কোনো রোগী হঠাৎ করে আসে যে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, ক্যাথেটার করে দিয়েছি, ঔষধ দিয়েছি, 5-7 দিন ঔষধ দেবার পরেও
যদি দেখা যায় যে উপসর্গ ক্যাথেটার খোলার পরে আবার প্রস্রাব আটকে গেছে, যাকে আমরা বলি রিফ্র্যাক্টরি রিটেনশন, তখন আমরা অপারেশনে যাব। প্রোস্টেট বড় হয়ে যদি ক্রনিক রিটেনশন করে, মূত্রথলিতে অনেক প্রস্রাব জমে থাকে, খালি হয় না, তখন আমরা অপারেশনে যাব। প্রোস্টেট বড় হওয়ার কারণে যদি ওই প্রস্রাবজনিত যে সমস্যাগুলো তৈরি হয় এর প্রভাব হিসেবে কিডনিতে প্রভাব ফেলে বা কিডনি ফেলিওর তৈরি হতে থাকে, তখন কিন্তু আমাকে অপারেশনে যেতে হবে। যদি প্রোস্টেট বড় হয়ে বারবার প্রস্রাবের ইনফেকশন হতে থাকে, তখন অপারেশনে যেতে হবে। যদি প্রস্রাবের সঙ্গে রক্ত যায় প্রোস্টেট বড় হওয়ার কারণে এবং যেটি মেডিকেল ট্রিটমেন্টে ম্যানেজেবল না, তখন অপারেশনে যেতে হবে। প্রোস্টেট বড় হওয়ার কারণে যদি মূত্রথলিতে টিউমার হয়, ডাইভার্টিকুলা হয় বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় বা হার্নিয়া হয়, তখন আপনার প্রোস্টেটের অপারেশনের প্রয়োজন পড়বে। সেটিও নির্ধারণ করবেন অবশ্যই একজন ইউরোলজিস্ট। এছাড়া আমরা এক্সামিনেশন করে রোগীর যদি প্রোস্টেটে কোনো সন্দেহজনক কিছু পাই বা সাথে সেরাম পিএসএ বেশি পাই, তখন তো প্রোস্টেট ক্যান্সারের চিন্তা ভাবনা মাথায় আসে। সেটির চিকিৎসা ওই ক্যান্সার ম্যানেজমেন্ট প্রোটোকল অনুযায়ী দিতে হবে। আশা করি আজকের উপদেশ শোনার পর আপনারা অন্তত শুধুমাত্র প্রোস্টেট বড় পেলে এটা নিয়ে উদ্বিগ্ন হবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।